ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। ভারতে স্থগিত কোভিশিল্ডের ট্রায়াল, আশা জাগাচ্ছে দেশীয় ভ্যাকসিন। উদ্বেগ বাড়ালো আইসিএমআর এর রিপোর্ট। সোম থেকে মেট্রো, পুজোর আগেই কি তাহলে লোকাল ট্রেন পরিষেবা? এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা, করোনার আশা আশঙ্কা। আলোচনার জন্য যারা রয়েছেন, ডক্টর দীপ্তেন্দ্র সরকার, ডক্টর কাজল কৃষ্ণ বণিক, রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। আমি আলোচনায় আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা অবশ্যই সেই খবর আপনাদেরকে জানাবো, আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো বিস্তারিত সেই খবরের দিকে নজর রাখবো। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যেভাবে দৈনিক 1 লক্ষ সংক্রমণের দোরগোড়ায় দেশ। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত, আর এই পরিস্থিতিতে দিশা দেখাচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ভ্যাকসিন। দেখুন, 97,500-এর গন্ডি পেরিয়ে 1 লক্ষের দিকে এগোচ্ছে ভারতের দৈনিক সংক্রমণ। টানা 37 দিন দৈনিক করোনা সংক্রমণে বিশ্বে প্রথম ভারত। টানা 11 দিন করোনায় 1000-এরও বেশি মৃত্যু দেশে। হু হু করে যখন সংক্রমণ বাড়ছে, তখন ভ্যাকসিনের জন্য হাপিত্তেশ করে বসে আছে মানুষ। কবে আসবে প্রতিষেধক, তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে গত বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধের নির্দেশ দেয় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। ট্রায়াল আপাতত বন্ধ রেখেছে সিরাম ইনস্টিটিউট। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতে ভ্যাকসিন তৈরির সম্ভাবনা পুরোপুরি ঠান্ডা করে চলে গেল? এই অনিশ্চয়তার মধ্যেই আশা জোগালো ভারতের তৈরি টিকা। এসেছে জোড়া সুখবর। ভারত বায়োটেকের দাবি, বাঁদরের উপর ক্লিনিক্যাল কোভ্যাক্সিন ট্রায়ালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির ভ্যাকসিন সফল প্রয়োগ হয়েছে ইঁদুরের শরীরে। মানব শরীরের পাশাপাশি ইঁদুর বা বাঁদরের মতো স্তন্যপায়ী প্রাণীদের উপর চলে ক্লিনিক্যাল ট্রায়াল। দেখা হয় ওই প্রতিষেধকটি তাদের দেহে কোনো প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে কিনা। গবেষকদের দাবি, তাতেই মিলেছে সাফল্য। আইসিএমআর এবং পুনের ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল যৌথভাবে তৈরি করেছে কোভ্যাক্সিন। ভারত বায়োটেক সূত্রে খবর, 4টি দলে ভাগ করে 20টি রিসার্চ ম্যাকাস প্রজাতির বাঁদরের উপর ওই টিকা প্রয়োগ করে। একটি দলকে দেওয়া হয় প্লাসিবো ভ্যাকসিন, বাকি 3টি দলকে 14 দিনের মধ্যে দেওয়া হয় 3টি ভিন্ন ধরনের প্রতিষেধক। তা দেওয়ার পর রিসার্চ বাঁদরদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। 3টি দলে ভাগ করা বাঁদরদের শরীরে নিউমোনিয়ার লক্ষণও পাওয়া যায়নি। ভারত বায়োটেকের পাশাপাশি বায়োটেকনোলজি বিভাগের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইআই ও চালাচ্ছে করোনার প্রতিষেধক তৈরির কাজ। সংস্থার ডিরেক্টর অমূল্য পান্ডার দাবি, গত জুলাই মাস থেকে ইঁদুরের ওপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। প্রাথমিক পরীক্ষার ফল ইতিবাচক। প্রতিরোধ ক্ষমতারও অ্যান্টিবডি তৈরি করেছে প্রাণীদের শরীরে। আরও তথ্য পেতে বাঁদরের উপর প্রয়োগ করা হবে ভ্যাকসিন। অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড হোঁচট খাওয়ার পর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং এনআইআই এর প্রতিষেধকে ইতিবাচক ফল, নতুন পথের দিশা বলে মনে করছেন চিকিৎসকরা। আমরা অ্যানিমেল স্টাডিটা এখন এতদিনে পেলাম, সেটা আমাদের কাছে খুবই আশাপ্রদ। ফেজ 1 ফেজ 2 ট্রায়ালটার রিপোর্টটাও আমরা এবারে দেখব। ফেজ 3 ট্রায়াল অলরেডি চলছে। আমরা খুব সঠিক পথে ধীরে ধীরে আমরা এগোচ্ছি এবং এই ধীর গতিতে এগোনোটাই খুব নিরাপদ। এই যে মাংকি, তার যেহেতু হিউম্যানের খুব কাছাকাছি এর অবস্থান, সুতরাং তার ক্ষেত্রে ভাইরাস চ্যালেঞ্জ দিয়ে যদি দেখতে পারি সাকসেসফুল হবে, তাহলে হিউম্যানের সাকসেস হওয়ার চান্স অনেকখানি। এই পরিস্থিতিতে টিকা না আসা পর্যন্ত দেশবাসীকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। देखिए, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। याद रहेगा, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। 2 गज की दूरी, मास्क है जरूरी, इस मंत्र को भूलना नहीं है। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের আগে বন্ধ হয়েছে কোভিশিল্ডের ট্রায়াল। এই প্রেক্ষিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং এনআইআই এর প্রতিষেধক নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছে দেশবাসী। দুনিয়া জুড়ে চলছে ভ্যাকসিন তৈরির তৎপরতা। প্রতিষেধক এখনো বের না হলেও আইএটিএ বা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এখন থেকেই গোটা বিশ্বে ওই টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। ভ্যাকসিন পৌঁছে দিতে আইএটিএ মনে করছে 8000 বোয়িং 747 এর সমতুল্য জ্যাম্বো জেটের প্রয়োজন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যেমনটা আপনাদের শুরুতেই জানাচ্ছিলাম যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্রিটেনে ফের শুরু কোভিশিল্ডের ট্রায়াল। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ব্রিটেনে ফের শুরু কোভিশিল্ডের ট্রায়াল। কোভিশিল্ডের ট্রায়ালের সম্মতি MHR এর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম,
অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যে রিভিউ পদ্ধতি চালিয়েছেন সেই রিভিউ পদ্ধতি অনুযায়ী যখন কোনো ভলান্টিয়ারের স্বেচ্ছাসেবকের কিছু বিরূপ প্রতিক্রিয়া হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তখন ছিলাম তোমার বক্তব্য আমাদের কাছে স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না। তুমি আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। আপনাদেরকে জানিয়ে রাখি MHR এর হিউম্যান ট্রায়াল সম্পূর্ণ নিরাপদ এমনটাই জানিয়েছে MHR এ। ব্রিটেনের স্বেচ্ছাসেবকের অসুস্থতায় যে ট্রায়াল থমকে যায় আপনারা জানেন, কিন্তু এই মুহূর্তের যেটা সবচেয়ে বড় খবর, ব্রিটেনে ফের শুরু কোভিশিল্ডের ট্রায়াল। আমরা সরাসরি চলে যাব ডক্টর সরকারের কাছে। ডক্টর সরকার, একদিকে যেমন আমাদের আশাভঙ্গ হয়েছিল, ঠিক একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু ব্রিটেনে আবারও শুরু হলো কোভিশিল্ডের ট্রায়াল, অন্যদিকে দেশীয় ভ্যাকসিনও আশা যোগাচ্ছে। হ্যাঁ, প্রথমে বলি যে একটা এত বড় ট্রায়ালের সময় কোথাও ছোটখাটো একটা একটুও কমা দাঁড়ি ফুল স্টপ হবে না, এটা অসম্ভব। এবার এটাতে যখন একজনের ট্রান্সভার্স মাইলাইটিস হয়েছে বলে 30,000 ভলেন্টিয়ারের ফার্দার ট্রায়াল এবং 5টা কন্টিনেন্টের একসাথে ট্রায়াল ব্লক করা হলো বা বন্ধ করে দিলেন, এটাতে পজিটিভ সাইডটা হচ্ছে যে ডু দাও নো হার্ম, অর্থাৎ দ্য বেসিক প্রিন্সিপাল অফ হিপোক্রেটিক যেটা বলেছে যে একটা লোকের যেন ক্ষতি না হয়, এবং তার পরিপ্রেক্ষিতে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি এইটার মধ্যে পুরোটাই প্রোব করে তারা ডাইরেক্টলি এটাকে খোলাপত্র দান করলো, শ্বেতপত্র, যে এটা পার্টিকুলারলি এই পার্টিকুলার ট্রান্সভার্স মাইলাইটিসটা ভ্যাকসিন ইনডিউস নয়, সুতরাং আমরা এগিয়ে যাব। এর সাথে যদি ধরুন এরকম অনেকে ভাববেন যে 30,000 লোক হতে হতে হয়তো আরেকজনের হতে পারে, এটা হতে পারে, একটা সাধারণ পরিসংখ্যান বুঝতে হবে। ধরুন এই মুহূর্তে 30,000 মানুষ রয়েছেন যাকে আমি ভ্যাকসিন দিলাম, তার মধ্যে একজন মানুষের হয়তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো, আর একদিকে 30,000 মানুষ আক্রান্ত হলো কোভিডে, এবং আমি যদি কেস ফ্যাটালিটি রেটকে 1.5 to 2% ধরি, তাহলে 500 লোকের মৃত্যু ঘটবে। সুতরাং ব্যালেন্সের একদিকে যদি আমরা রাখি সাধারণ মাইনরস পার্শ্ব প্রতিক্রিয়া, আর একদিকে যদি রাখি 30,000 জনের মধ্যে 500 জনের মৃত্যু, তাহলে দেখবেন সবসময় ক্যালকুলেটেড রিস্ক অনুযায়ী এটা ভ্যাকসিনের দিকেই টিল্ট করবে। সেই জন্য আবারও বলছি যে এই ছোটোখাটো হিক্কাপ নিয়ে চিন্তা করে লাভ নেই। দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা করলেন যে ভারতীয় ভ্যাকসিন, দেখুন এই মুহূর্তে পৃথিবীর প্রয়োজন হচ্ছে 700 কোটি মানুষের ভ্যাকসিন, এবং পৃথিবী, আমি আশা করব না 2021 সালের জানুয়ারির মধ্যে 700 কোটি ভ্যাকসিন তৈরি করে ফেলবে। তখন কি হবে না, যখন ভ্যাকসিন তৈরি হবে আমেরিকা সবার আগে 30 কোটি কিনে নেবে, সুতরাং তাদের হাতে অর্থ আছে, তারা কিনে নিতে পারবে। তাহলে এই অবস্থায় ভারতবর্ষ যদি তার নিজস্ব ভ্যাকসিন প্রোডাকশন করতে পারে, তাহলে ভারতবর্ষের প্রান্তিক মানুষ, আমাদের মতো সাধারণ নাগরিক যারা আমেরিকার সাথে অর্থযুদ্ধে পারবো না, তাদের সামনে কিন্তু ভারত সরকারের নিজস্ব ভ্যাকসিন থাকবে এবং নিখরচায় থাকবে। এর সাথে আর একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, এই যে পার্টিকুলার ভ্যাকসিনটা ভারত সরকার থেকে তৈরি করা হয়েছে ICMR এর সাথে, পুনেতে আর একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির সাথে, এটা কিন্তু ভাইরাসটা স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ক্লোনের তৈরি। ন্যাচারালি এটা ভারতবর্ষে সবচেয়ে বেশি সেরো পজিটিভিটি দেবে বা প্রোটেকশন দেবে। ফাইনালি যেহেতু এটা হোল্ড ভাইরাস কিল্ড, অর্থাৎ আমার গলা থেকে একটা ভাইরাস নেওয়া হলো, সেটাকে ল্যাবরেটরিতে ধ্বংস করা হলো, তারপর আরেকজনের শরীরে এটা ইনজেক্ট করা হলো। যখন ইনজেক্ট করা হচ্ছে তখন যেহেতু ভাইরাসটা ডেড ভাইরাস, সুতরাং ভাইরাস রিলেটেড পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু মিনিমাম। সেখানে লাইভ ভাইরাস যখন দিচ্ছি, অ্যাডেনো ভাইরাস, সেটা শিম্প্যাঞ্জি হতে পারে, মানুষের হতে পারে, সেই অ্যাডেনো ভাইরাসের অল্প হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। সুতরাং ভারতীয় ভ্যাকসিন ভারতবর্ষের মানুষের জন্য কিন্তু স্পেসিফিক হবে। আমি এটাকে বলবো ইন্ডিয়ান সলিউশন টু ইন্ডিয়ান প্রবলেম। একদমই, অবশ্যই সেদিকে আমাদের আশা থাকবে, এবং সেই সঙ্গে একটা প্রশ্ন থাকবে, ডক্টর বণিকের কাছে আসবো এই নিয়ে, যে এই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। কিন্তু তার আগে আমি রাজ্যের ডেটাটা একটু জানিয়ে দিতে চাই। রাজ্যে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, গতকালের থেকে বাড়লো দৈনিক সংক্রমণ সংখ্যা। 24 ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত 3,161, আর 24 ঘন্টায় মৃত্যু হলো আরো 59 জনের।
একদিনে করোনা মুক্ত 3042 জন। আমি ডক্টর বণিকের কাছে আসবো। ডক্টর বণিক, যেমনটা ডক্টর সরকার বলছিলেন পার্শ্ব প্রতিক্রিয়া, এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে ভ্যাকসিনের সাইড এফেক্ট শূন্য করা কতটা সম্ভব? এক, দুই হচ্ছে এই যে ICMR এর রিপোর্ট, সেটা যেমন আমাদের উদ্বেগ আসছে, মানে উদ্বেগ জাগাচ্ছে, সেই জায়গাটা থেকে আপনি যদি একটু বলেন যে এইটা ICMR এর রিপোর্ট যে উদ্বেগটা জন্ম দিচ্ছে সেইটা কতটা নির্মূল করা সম্ভব? আচ্ছা, আমি প্রথমেই বলি, ভ্যাকসিনকে বলা হয় এলিক্সার অফ লাইফ। আর আমরা এই করোনার মোকাবিলায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাময়িকভাবে আমাদের মনে হয়েছিল যে বোধহয় থমকে গেল পথ, বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন যখন সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল। আসার কথা যে আবার চালু হয়েছে এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা অবস্থান তারা নিয়েছেন, আবার কাজ শুরু হচ্ছে সারা পৃথিবীতেই। এখন মুশকিল হচ্ছে যে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ কিনা। দেখুন, পৃথিবীতে যত ভ্যাকসিনের ব্যবহার আমরা ইতিমধ্যেই করেছি, এই ভ্যাকসিন দেওয়ার কারণেই কিন্তু কিছু অসুখ কোনো কোনো ক্ষেত্রে রিপোর্টেড হয়, অ্যাডভার্স রিয়াকশন, আমরা সেগুলো জানি। সুতরাং সব ভ্যাকসিন সব মানুষের সব সময় খুব নিরাপদ এমন ভাবার কোনো কারণ নেই। কেননা এই ভ্যাকসিন উৎপাদনের মূল বিষয়টি হচ্ছে রোগ সৃষ্টিকারী সেই জীবাণু, তা ভাইরাস হতে পারে বা ব্যাকটেরিয়া হতে পারে। কখনো সেই জীবাণুটাকে জীবন্ত রেখে, কখনো তাকে কেমিক্যালি বা বায়োটেকনোলজিক্যালি ইনঅ্যাক্টিভেটেড করে বা ডেট করে দিয়ে, তার থেকেই ভ্যাকসিন প্রোডাকশনের মূল প্রিন্সিপল। সুতরাং সেই অ্যান্টিজেন কারো শরীরে যদি তিনি হাইপার সেন্সিটিভিটিতে থাকেন, তাহলে তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, হয় এবং হবেও হয়তো। কিন্তু আজকে যখন এটা গবেষণা স্তরে আছে, ডেভেলপমেন্টাল স্টেজে আছে, তখন এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি অবশ্যই বিজ্ঞানী গবেষকদের অত্যন্ত সুতীক্ষ্ণ নজরদারির মধ্যে থাকে। আমরা আনন্দিত হয়েছিলাম যখন একটি মাত্র মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং ইন্ডিপেন্ডেন্ট কমিশন তাকে আবার যখন নিরাপদ বলেছেন, এগিয়ে যেতে বলেছেন, তারা যাচ্ছে। এই পার্সপেক্টিভে আরেকটি বিষয় সামনে এসে, যেটা আপনি প্রশ্ন করলেন, যে সাম্প্রতিককালে ICMR এর যে স্টাডি, সেরো প্রিভ্যালেন্সের স্টাডি, যেটা মে মাস থেকে জুন মাসের প্রথম সপ্তাহে সারা ভারতবর্ষের 21টা স্টেটের 70টা জেলাতে করা হয়েছিল, সেখানে যে প্রিভ্যালেন্স, সেটা কিন্তু একটা উদ্বেগের বিষয়। যদিও আজকে প্রায় 4 মাস পরে আমরা আলোচনা করছি, কিন্তু তখনই ভারতবর্ষের যে পিকচারটা সামনে এসেছিল ওই সেরো প্রিভ্যালেন্স স্টাডির ফলে, তখনই কিন্তু ভারতবর্ষের নিরিখে তখনই প্রায় 64-65 লক্ষ মানুষ আক্রান্ত হয়ে গিয়েছিলেন, যাদের কোনো রকম কোনো উপসর্গ ছিল না। এবং সেই প্রিভ্যালেন্স স্টাডি করে তারা বলছেন যে একজন সংক্রামিত টেস্টেড পজিটিভ মানুষের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে তখনই 80-82 জন মানুষ থাকতেন যারা রোগাক্রান্ত, কিন্তু তাদের উপসর্গ নেই, তাদের টেস্ট করা হয়নি। এটা ছিল বেশ উদ্বেগের বিষয়। এখন হয়তো এত মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে, এখন যেটা উদ্বেগ সেটা হচ্ছে কিন্তু 70% গ্রামীণ এলাকার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়ছে। এই নিরিখে আমাদের যে প্রশ্নটা সামনে আসছে সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে কি না। আমরা যখন কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কি হয়নি এই বিতর্কের মধ্যে ছিলাম, তখন থেকে এই প্রশ্নটা সামনে আসে যে হার্ড ইমিউনিটি। মনে রাখতে হবে, হার্ড ইমিউনিটি হওয়ার জন্য যে 70% মতন মানুষের ইনফেকশন বা সংক্রমণ প্রতিষ্ঠিত হতে হবে, যাদের মধ্যে অ্যান্টিবডি থাকবে, সেই পরিমাণ মানুষ যদি ভারতবর্ষের নিরিখেই করা হয়, তাহলে তার জন্য আমাদের যে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এবং ভ্যাকসিনের ওপর আশা ক্রমশ আমাদের বাড়ছে, ভ্যাকসিন নিয়ে আসা আমাদের ক্রমশ বাড়ছে, তার উপরও আমাদের ভরসা থাকবে। এবং সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানাটা অত্যন্ত জরুরি যতক্ষণ না ভ্যাকসিন আসছে। আমরা ফিরে আসছি এই নিয়ে আরো আলোচনায়, সঙ্গে থাকবেন। ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর। সোমবার থেকে মেট্রো চালু হচ্ছে এবং তারপর অর্থাৎ পুজোর আগে লোকাল ট্রেন চালু করা যায় কিনা এমন ভাবনা চিন্তা করছে দক্ষিণ পূর্ব রেল। ইতিমধ্যে পূর্ব দক্ষিণ পূর্ব রেল চিঠি দিয়েছে রাজ্য সরকারের কাছে, আলোচনা আছে। আমরা এই নিয়ে আলোচনা আসবো, পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থদা, সেক্ষেত্রে লোকাল ট্রেন যদি পুজোর আগে চালু হয়, স্বাস্থ্যবিধি এবং দূরত্ববিধি মেনে কিভাবে লোকাল ট্রেন চালু করা যায়? পাপিয়া, এটা হচ্ছে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। কারণ মেট্রোর ক্ষেত্রে যে প্রযুক্তি নির্ভর ঢঙে যাত্রী সংখ্যার উপর যে নিয়ন্ত্রণ আমরা প্ল্যাটফর্মে বা ট্রেনে আরোপ করতে পারছিলাম, তেমন সম্ভাবনা কিন্তু আমাদের লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে সেরকম নেই। ফলে আপনাকে খেয়াল রাখতে হবে যে লোকাল ট্রেন যখন চালু করছি, সম্ভাব্য যাত্রী কারা এবং কোন জেলাগুলো।
মূলত কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা, আপনি এই 5টা জেলা যদি ধরেন তাহলে সাবারবান ডিভিশনে হাওড়া এবং কলকাতার লার্জেস্ট নাম্বার অফ ডেলি প্যাসেঞ্জার্স হচ্ছে এই জেলাগুলো থেকে আসে। এবং ইনসিডেন্টালি এই জেলাগুলো হচ্ছে যে সংক্রমণের নিরিখেও হচ্ছে ভয়াবহ অবস্থায়। ফলে এখানে আমি যদি মাছের বাজার এবং ট্রেনের কামরা এক করতে না চাই, তাহলে প্রথমেই 27 লক্ষ ডেলি প্যাসেঞ্জার থেকে কমিয়ে আপনাকে ওটাকে 10% যদি নামায়, তাহলে 2.5 লক্ষ 2,60,000 নামাতে যদি হয়, বেশ কিছু ডেলি প্যাসেঞ্জারকে আপনাকে এক্সক্লুড করতে হবে। তাহলে এক্সক্লুশনের ফর্মুলা কি হবে, যাতে আপনি ট্রেনে সামাজিক দূরত্ব বিধিটা মানতে পারেন। তাহলে এক্ষেত্রে প্রথম আমার কথা হচ্ছে যে লোকাল ট্রেন দুরকম, একটা হচ্ছে কলকাতামুখী আর একটা হচ্ছে কলকাতাতে না নিয়ে এসেও লোকাল ট্রেন চালানো যায়। ফলে আমি চাইবো যে কলকাতার সন্নিহিত অঞ্চল যেখানে সড়ক যোগাযোগ তুলনায় বেটার কলকাতার সাথে, সেখানে না করে প্রথম ধাপে ধাপে যদি আমরা এটা ভাবি যে ধরুন শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, নৈহাটি এই জায়গাগুলো আপনি কানেক্ট করুন। একইভাবে আপনি যদি জেলার ক্ষেত্রে আপনি লোকাল ট্রেন চালু করতে চান কলকাতায় না নিয়ে এসে, এবং কলকাতায় নিয়ে আসলে সেই ট্রেনগুলো থ্রু ট্রেন, মানে আপনি মাঝখানে স্টপেজ দেবেন না, বা দিলেও খুব লিমিটেড স্টপ, 1টা বা 2টো স্টপ থাকবে। উল্টোটা আপনি ধরুন আপনি জেলার ট্রেন যদি চালু করতে চান, সেখানকার যাত্রী চাহিদা যে সোনারপুর থেকে ক্যানিং, সোনারপুর, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার এই মডে আপনি ভাবতে পারেন। আমি বলছি সব ট্রেনকে কলকাতা এবং হাওড়ায় আনতে হবে, এই বাধ্যবাধকতা আমি বলবো লোকাল ট্রেন শুরু প্রথম পর্যায়ে এটা কোনো সম্ভাবনা নেই, তাহলে কিন্তু একদম শেষ। আমি একটু ডক্টর সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, কিভাবে সম্ভব এটা, কিভাবে সম্ভব ডক্টর সরকার, একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, এটা যেটা বলছিলাম, আপনারা যে সেরো সার্ভের কথাটা বলছিলেন, কোন জায়গাটা আপনি প্রায়োরিটি দিয়ে খুলবেন আর কোনটা খুলবেন না, এটা ডিটারমিন করতে গেলেও কিন্তু জেলা সেরো সার্ভের রিপোর্ট দরকার। যে জেলা অসম্ভবভাবে আক্রান্ত আর যে জেলা আক্রান্ত নয়, সেই জেলাকে আমাকে বাঁচাতে হবে। সুতরাং এই মুহূর্তে একটা নেভিগেশনাল ম্যাপ দরকার, যে কোন জেলা খুব আক্রান্ত, সেটা সেরো সার্ভের রিপোর্ট ছাড়া কিন্তু সম্ভব নয়। ICMR কে ইমিডিয়েটলি দেশব্যাপী সেরো সার্ভের রিপোর্ট ভিত্তিক এগোনো উচিত, যে কোনটা খুলবো আর কোনটা খুলবো না। আমার মনে হয় তারপরে যখন আপনি ঠিক করলেন যে এটা খুলবো, তখন আপনি ভাবুন যে আমি কিভাবে এটা চালাবো। অর্থাৎ ডক্টর সরকার বলছেন এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে।